বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। চট্টগ্রামে হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থী ও সুন্নি জনতার সংঘর্ষে ৮০ জন আহত হওয়ার পর তৈরি হওয়া উত্তেজনাকর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে রোববার বেলা ৩টা পর্যন্ত হাটহাজারী সদর এলাকায় ১৪৪ ধারা জারি ছিল। কার কতটুকু দায় আমরা সেটা নিরূপণ করতেছি। আমরা এটা নিয়ে আমরা আলাপ আলোচনায় বসেছি এবং এটি কার কতটুকু দায় সেটি হিসাব করে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব আর কি। মূলত ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম শহরে অনুষ্ঠিত জশ্নে জুলুসে অংশ নিতে যাওয়া এক যুবকের হাটহাজারী মাদ্রাসাকে অবমাননা করে দেওয়া ফেসবুক পোস্ট থেকে উত্তেজনার সূত্রপাত বলে দাবি মাদ্রাসার ছাত্রদের, যদিও ভিন্নমত রয়েছে সুন্নি জনতার। দুই পক্ষই বলতেছে যে এক পক্ষ থেকে পানি মারা হয়েছে আর এক পক্ষ থেকে অঙ্গভঙ্গি দেখানো হয়েছে। কোনটা আগে হয়েছে পরে হয়েছে এটা জানা যাচ্ছে না, তবে দুই পক্ষ থেকে। এই ঘটনায় বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষে ৮০ জনের অধিক আহত হয়ে হাটহাজারী উপজেলা হাসপাতালে চিকিৎসা নেয় এবং গুরুতর আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছে চট্টগ্রাম সিভিল সার্জন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের যারা উদ্ধার হয়নি, আটকা পড়ে আছে, আমি আমার রেসপন্সিবিলিটিতে আপনাদের কাছে এনে পৌঁছায় দিব। পরে রাতে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফেসবুকে আপত্তিকর ছবি পোস্টকারীকে গ্রেফতার করা হয়। মাদ্রাসার গেট বন্ধ রাখে আমরা সারাদিন ছাত্রদেরকে ভিতরে রাখছি সবকিছু। এখন সারাদিন এরা যাওয়ার সময় এখানে এমন এমন বিচ্ছিরি স্লোগান ইত্যাদি এবং আঙ্গুল দেখা যায় ইত্যাদি যে সমস্ত সমস্যাগুলো এরা রাস্তা দিয়ে করছে, এগুলো বুঝেন তো ছাত্র জনতা এটা তো উত্তেজিত হওয়ার ছাড়া কিছু নেই। তবে জশ্নে জুলুস আয়োজনকারীরা বলছেন আদর্শিক মত পার্থক্যের কারণে সহিংসতা কাম্য নয়। আপনার সাথে আমার আদর্শগত মিল থাকতে পারে, আকিদাগত মিল থাকতে পারে, এটার জন্য আমি ঝগড়াচারিতে যাবো, মারপিট করবো, এখানে তো কেউ কাউকে বলে দেয় না মারপিট করার জন্য। এটার জন্য শহীদ হও, এখানের জন্য লড়াই করো। কাউকে প্রতিপক্ষ হিসেবে ভেবে কারো প্রতি কোন ধরনের রিভেঞ্জ নেওয়া হচ্ছে এই ধরনের সুযোগ নাই, প্রশ্নই আসে না। প্রতি বছর চট্টগ্রাম শহরে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে জশ্নে জুলুস অনুষ্ঠিত হয়, যাতে অংশ নিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে শহরে যায় সুন্নি জনতা বা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী লোকজন। সকাল থেকে উভয় পক্ষের উস্কানিমূলক আচরণের পর সন্ধ্যায় জুলুস থেকে ফেরার পথে কিছু গাড়ি হাটহাজারীতে এলে সংঘর্ষ শুরু হয়। মূলত সুন্নি মুসলিম হলেও চট্টগ্রামে কওমি মাদ্রাসার অনুসারীদের সাথে মাজার ও সুন্নি জনতা বা আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসারীদের মধ্যে আকীদাগত কিছু মতপার্থক্য আছে। ফলে বিভিন্ন সময়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন, ইজতেমা ও মাহফিল আয়োজন ঘিরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলা নামে পরিচিত এক ব্যক্তির মাজারে হামলা ও কবর থেকে তুলে তার মরদেহে আগুন লাগানোর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। শুক্রবার দুপুরে তৌহিদি জনতা পরিচয়ে কয়েকশো মানুষ মাজার এলাকায় ঢুকে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। স্থানীয় প্রশাসন বলছে, গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লাপাড়া এলাকার এই মাজারটি ঘিরে দীর্ঘদিন ধরেই জটিলতা চলছিল। নুরাল পাগলা হিসেবে পরিচিত নুরুল হকের মৃত্যুর পর গত কিছুদিনে পুরনো মতবিরোধ বেড়েছিল, যা সমাধানে দুই পক্ষের সঙ্গেই কয়েক দফা আলোচনা হয়েছিল বলেও জানান রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। আসলে দীর্ঘদিন ধরে যেটা ছিল তার লাশ দাফনটা নিয়েই তাদের ওটা নিয়েই গিয়েছিল। তার দাফন যে দোতলার মতো 12 ফিট মাটি থেকে, এইটা নিয়ে তাদের ছিল। আমরা 25 তারিখ থেকে কিন্তু তাদেরকে নিয়ে ফেভার টাস্ক বসেছি। আমরা তাদেরকে থামিয়ে রেখেছি বারবার। ওনারা সময় দিয়েছে, পরিবার তাতে সময় নিয়ে কালক্ষেপণ করেছে, আবারও তারা সময় দিয়েছে। ইভেন পরশু তার পরিবার আবারও এসেছে আমার কাছে। আমি তাড়াতাড়ি পাঠিয়ে দিয়েছি যে আপনারা এখনো ব্যবস্থা নেন। আমরা বারবার বলছিলাম ফ্যামিলিটাকে। আজকে তারা এখন আর কোনো কথা বলছে না। আসলে আমরা তো বরং আমাদের প্রতি লোকজনের প্রশ্নবিদ্ধ হচ্ছিল যে আমরা কেন এত সময় দিচ্ছি। রাজবাড়ী জেলার পুলিশ সুপারও জানান, আলোচনার মাধ্যমে এই বিষয়ের সমাধানের চেষ্টা চলছিল। এর মধ্যে হঠাৎই হামলার ঘটনা ঘটে বলেও জানান তিনি।
আজকে আমাদের এখানে আসলে শান্তিপূর্ণ মিটিং এর প্রতিশ্রুতি তারা দিয়েছিল এবং তাদের কোনো মিছিল বা বিক্ষোভের ঘোষণা ছিল না, শান্তিপূর্ণভাবে শেষ করার কথা ছিল। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে একদল বিভিন্ন রকম দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের কথা না রেখে আর কি অতর্কিত হামলা চালায় পুলিশের উপরে বা আরো অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর উপরেও। তবে পুলিশ সুপার হঠাৎ হামলা হওয়ার কথা বললেও গত কিছুদিন ধরেই ওই মাজারটির বিরুদ্ধে কর্মসূচি চালিয়ে আসছিলেন স্থানীয়রা। গত মঙ্গলবার উপজেলা ঈমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে সংবাদ সম্মেলন করে ওই মাজারে অনৈতিক কার্যকলাপের অভিযোগ তোলা হয়। এছাড়া বৃহস্পতিবারের মধ্যে কবর সমতল করা সহ বিভিন্ন দাবি না মানলে শুক্রবার জুমার নামাজের পর মার্চ ফর গোয়ালন্দ কর্মসূচি পালনের ঘোষণা দেয় ঈমান আকিদা রক্ষা কমিটি। এরপর শুক্রবার দুপুরে জুমার নামাজের পর হামলার ঘটনা ঘটে। গতকালকে মিটিং করে, তারা কিছুটা মিটিং করে গোয়ালন্দরের ওলামা একরাম মিটিং করে আজকে জুম্মার নামাজে আমরা বয়ান করে সেখান থেকে তৌহিদ জনতা নিয়ে এসেছি। ওলামা একরাম এর নেতৃত্বে তৌহিদ জনতা এসে এটাকে উৎখাত করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। ঘটনাস্থল থেকে পাওয়া ছবি ও ভিডিওতে দেখা যায় হামলা হওয়ার সময় কাছেই ছিল পুলিশের সদস্যরা। প্রত্যক্ষদর্শীদের অনেকে জানান শুরুতে পুলিশ ও স্থানীয় মুরব্বীরা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলেও উত্তেজিত হয়ে পুলিশের দুটি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার একটি গাড়িতে ভাঙচুর করে তারা। এ সময় মাজারের ভক্ত ও তৌহিদি জনতার মধ্যে ইট পাটকেল ছোড়াছুড়ির ঘটনাও ঘটে। সে সময় সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আগুন নেভানোর পাশাপাশি আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। শনিবারও সেখানে থমথমে পরিস্থিতি রয়েছে। মাজারে হামলার এই ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। রাজবাড়ী ছাড়াও শুক্রবার জুমার পর অনেকটা একই সময়ে রাজশাহীর পবা উপজেলায় একটি মাজারে হামলার ঘটনা ঘটেছে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সেখানে 3 দিন ব্যাপী আয়োজন ছিল এবং হামলার আশঙ্কায় শুক্রবার দুপুরে পুলিশের উপস্থিতিও নিশ্চিত করা হয়েছিল। কয়েকশোর বেশি মানুষ শুক্রবার দুপুরে সেখানে ভাঙচুর চালায়। বাংলাদেশ বর্তমানে এক জটিল মানবাধিকার সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, বিশেষত জুলাই পরবর্তী সময় দেশের সার্বিক পরিস্থিতি গুরুতর প্রশ্ন তুলেছে দেশের আইন শৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তা নিয়ে। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মানবাধিকার সংস্থা সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটসের এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। গণ অভ্যুত্থানের পর থেকেই গ্রামীণ ও শহুরে এলাকায় বেড়েছে অস্থিতিশীলতা। জনতার হাতে আইন তুলে নেওয়া, প্রতিশোধমূলক হামলা, অগ্নিসংযোগ ও সম্পত্তি দখলের মতো ঘটনা বেড়ে চলেছে। নিরাপত্তা বাহিনী কার্যকর পদক্ষেপ নিতে না পারায় সাধারণ মানুষের মনে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। অসংখ্য ফৌজদারি মামলা, জামিন না মেলা, বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা এবং আইন প্রয়োগে বৈষম্য মানুষের আস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। এর সঙ্গে যুক্ত হয়েছে অতীত থেকে টিকে থাকা দমনমূলক আইনগুলো, যা মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করছে। ফলে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তৈরি হচ্ছে ভয়ের সংস্কৃতি। বিভিন্ন এলাকায় সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়, আদিবাসী, পাহাড়ি জনগোষ্ঠী এবং লিঙ্গ বৈচিত্র্য সম্পন্ন মানুষকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটছে। উপাসনালয় ভাঙচুর, জমি দখল, নারী ও শিশু নির্যাতন, এসব ঘটনা কেবল মানবাধিকার লঙ্ঘনই নয়, বরং সামাজিক সম্প্রীতির জন্য বড় হুমকি। জাতীয় মানবাধিকার রক্ষার জন্য থাকা প্রতিষ্ঠানগুলো কার্যত অকার্যকর হয়ে পড়েছে। অভিযোগ শোনা, তদন্ত করা কিংবা সমাধান দেওয়ার মতো কোনো কার্যকর উদ্যোগ সেখানে দেখা যাচ্ছে না। এর ফলে নাগরিকদের আস্থা কমছে এবং দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলেও। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি উন্নত করতে হলে জরুরি ভিত্তিতে কয়েকটি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এর মধ্যে রয়েছে সাংবিধানিক সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা, আইন শৃঙ্খলা বাহিনীর জবাবদিহি নিশ্চিত করা এবং সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়া। এসব ছাড়া সংকট দীর্ঘস্থায়ী হয়ে উঠবে এবং সমাজে বিভাজন আরও গভীর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিগত কয়েক সপ্তাহ ধরে শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে খুব একটা ভালো যাচ্ছে না ভারতের। রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে ভারতের ওপর আরও 50% শুল্ক চাপান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা নিয়ে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে চলছে টানাপোড়েন। এই পরিস্থিতিতে শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বন্ধুত্ব নিয়ে এক বার্তা দেন ট্রাম্প, আর ট্রাম্পের সেই মন্তব্যকে স্বাগত জানিয়েছেন মোদিও। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের বিষয়ে নিজের অবস্থান জানিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন। তিনি বলেছেন, তার দেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখনও বেশ ইতিবাচক সম্পর্ক রয়েছে। মোদি লিখেছেন, আমার সম্পর্কের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের আবেগ, অনুভূতি ও ইতিবাচক মূল্যায়নের প্রশংসা করছি এবং আমরা পুরোপুরি এর প্রতিদান দেব। পোস্টে মোদি আরও লেখেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে খুবই ইতিবাচক এবং ভবিষ্যৎমুখী সর্বাত্মক বৈশ্বিক কৌশলগত অংশীদারত্ব রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার ব্যক্তিগত বন্ধুত্বের কথা আবারও সামনে টেনে আনার পর এমন মন্তব্য করেন মোদি। মন্তব্যটি এমন সময় করা হলো যখন কিনা ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন চলছে। ওয়াশিংটন সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর 50% পর্যন্ত শুল্ক বসিয়েছে। তাদের অভিযোগ, রাশিয়ার কাছ থেকে তেল কেনার মধ্য দিয়ে ইউক্রেনে প্রাণঘাতী হামলা চালাতে মস্কোকে সহযোগিতা করছে নয়াদিল্লি। তবে ট্রাম্প ও মোদি দুজনই জনতুষ্টিবাদী নেতা। ট্রাম্পের প্রথম মেয়াদ থেকেই দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এর আগে হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, আমি সবসময় মোদির বন্ধু থাকব। এই বিশেষ মুহূর্তে তিনি যা করেছেন তা আমার পছন্দ নয়, কিন্তু ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বিশেষ সম্পর্ক রয়েছে, চিন্তার কিছু নেই। আমাদের মাঝে মাঝে কিছু মুহূর্ত থাকে। সোশ্যাল মিডিয়ায় অন্ধকার চীনের কাছে আমরা ভারতকে খুঁয়ে ফেললাম, এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, আমি মনে করি না এমনটা হচ্ছে, কিন্তু ভারত রাশিয়ার থেকে এত তেল কিনছে দেখে আমি খুবই হতাশ হয়েছি। আমি তাদের জানিয়েছি আমরা ভারতের উপর খুব বড় শুল্ক আরোপ করেছি, 50%, খুব বেশি শুল্ক। তবে আপনি জানেন যে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। তিনি কয়েক মাস আগে এখানে এসেছিলেন। আসলে আমরা রোজ গার্ডেনে গিয়েছিলাম এবং একটি সংবাদ সম্মেলন করেছিলাম। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা ভালোভাবে চলছে। গত সপ্তাহে মোদি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে চীন সফরে যান। এটি ছিল 7 বছর পর তার প্রথম স্বদেশ সফর, যা দুই এশীয় শক্তির মধ্যে সম্পর্কের কিছুটা উষ্ণতা ফেরার ইঙ্গিত দেয়। তবে মোদির এই সফরে ট্রাম্পের বিরক্ত বলে মনে হয়েছে, কারণ তিনি পাকিস্তান ও ভারতের মধ্যে শান্তি প্রতিষ্ঠার কৃতিত্ব নিতে চাইছেন। গত মে মাসে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে কয়েক দশকের সবচেয়ে খারাপ সংঘাতের পর এমন প্রচেষ্টা জানাচ্ছেন তিনি। তার ভাষায় এটা নোবেল পাওয়ার মতো কূটনীতি। তবে কাশ্মীর ইস্যুতে ভারত কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা প্রত্যাখ্যান করেছে, আর তা ট্রাম্পকে ক্ষুব্ধ করেছে। পশ্চিম তীরকে নিজেদের মানচিত্রে যুক্ত করার রূপরেখা চূড়ান্তের পথে হাঁটছে ইসরায়েল। ইসরায়েলের ধ্বংসাত্মক পরিকল্পনায় চরম ক্ষুব্ধ আরব বিশ্ব। ফুঁসে উঠেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও। পশ্চিম তীরকে ইসরায়েলের অন্তর্ভুক্তি সম্পর্ক স্বাভাবিকীকরণের যে কোনো সম্ভাবনাকে শেষ করে দেবে বলে সাফ জানিয়ে দিয়েছেন সালমান। এর আগেও ইসরায়েলকে হুঁশিয়ারি দেন মোহাম্মদ বিন সালমান। তার মতে, পশ্চিম তীর পুরোপুরি ইসরায়েলের দখলে চলে গেলে সেটা হবে চূড়ান্ত রেড ফ্ল্যাগ। এর মাধ্যমে ইসরায়েলের সাথে করা আব্রাহাম চুক্তি থেকে বেরিয়ে যেতে পারে চুক্তি স্বাক্ষরকারী দেশগুলো। বলা হচ্ছে, পশ্চিম তীরের 80% চলে যাবে ইসরায়েলের দখলে। ইসরায়েলি অর্থমন্ত্রীর এমন ঘোষণার পর উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইসরায়েল বলছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে চিরতরে মুছে দিতেই এই পদক্ষেপ নিচ্ছে দেশটি।
রিয়াদে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সাথে বৈঠকে ইসরায়েলকে হুঁশিয়ারি উচ্চারণ করেন সালমান। সৌদি রাজপরিবারের একটি সূত্রের বরাতে গণমাধ্যমগুলো বলছে, ইসরায়েল যদি পশ্চিম তীরকে মানচিত্রে অন্তর্ভুক্ত করে তাহলে আব্রাহাম চুক্তি থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর বেরিয়ে যাওয়ার বাস্তব সম্ভাবনা তৈরি হবে। সেই সাথে ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের সম্ভাবনাকেও ধ্বংস করে দেবে। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসরায়েলকে চাপ দিয়ে আসছে সৌদি আরব। এমনকি এই সংঘাত সমাধানে দুই রাষ্ট্রীয় নীতি অনুসরণের পক্ষে দেশটি। ইসরায়েলের এমন বর্বর সিদ্ধান্ত নিয়ে আরব আমিরাত আগেই সতর্কবার্তা দিয়েছে। ইসরায়েল দেশটির সঙ্গে অধিকৃত পশ্চিম তীর পুরোপুরি যুক্ত করলে সেটি চূড়ান্ত সীমা লঙ্ঘনের শামিল হবে বলে জানিয়ে দিয়েছে। এই পদক্ষেপ আব্রাহাম চুক্তির মূল চেতনাকে ক্ষতিগ্রস্ত করবে বলেও মনে করছে দেশটি। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে এই চুক্তি করেছিল তারা। আরব আমিরাতের জ্যেষ্ঠ কূটনীতিক লানা নুসেইবেহ বলেছেন, এই ধরনের পদক্ষেপ ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের দ্বিরাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনা নস্যাৎ করবে। 2020 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান। এই চুক্তির অন্যতম শর্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তখনকার সময়ে পশ্চিম তীরের কিছু অংশ তার দেশের সঙ্গে সংযুক্তির পরিকল্পনা বাদ দিতে হবে। সে সময় নেতানিয়াহু সাময়িকভাবে পরিকল্পনা স্থগিত করলেও সেটি এখনো তার আলোচনার টেবিলেই আছে। তবে পশ্চিম তীরকে মানচিত্রে যুক্ত করে এই চুক্তি ভেস্তে যাওয়ার সম্ভাবনা তীব্র হয়েছে। পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্বকে বরাবরই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আসছে জাতিসংঘ। তাদের এই কর্মকাণ্ডকে স্বীকৃতি দেয়নি বিশ্বের বেশিরভাগ দেশ। ফিলিস্তিনের গাজায় সর্বাত্মক অভিযান চালাচ্ছে ইসরায়েল। এ পর্যন্ত প্রাণ গেছে অন্তত 64,000 ফিলিস্তিনির, আহত ছাড়িয়েছে 1.5 লাখ। তবে ঠিক কতজনকে আটক করা হয়েছে সে বিষয়ে নেই স্পষ্ট কোনো তথ্য। ফিলিস্তিনি বন্দীদের নিয়ে সম্প্রতি একটি জরিপ চালায় ইসরায়েলের +972 ম্যাগাজিন, হিব্রু ভাষার প্রকাশনা লোকাল কল ও প্রভাবশালী ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, ইসরায়েলের সামরিক গোয়েন্দাদের ধারণা অনুযায়ী গাজায় বন্দী ফিলিস্তিনিদের কেবল 1/4 যোদ্ধা। আটককৃতদের মধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে ইসরায়েলের 2002 সালের বেআইনি যুদ্ধ আইনের ভিত্তিতে। এ আইনের মাধ্যমে কাউকে হামাসের মতো বেআইনি সংগঠনের সঙ্গে যুক্ত বলে সন্দেহ হলেই আটক করা যাবে তাকে। যৌথ তদন্তে জানা গেছে, আটককৃতদের মধ্যে একজন ছিলেন 82 বছর বয়সী নারী। আলঝাইমার রোগে আক্রান্ত ছিলেন তিনি। 6 সপ্তাহের জন্য কারাদণ্ড দেয়া হয়েছিল তাকে। এছাড়া ছিলেন একজন বিধবা নারী, ছাড়া পেয়ে সন্তানদের রাস্তায় ভিক্ষা করতে দেখেছিলেন তিনি। হামাস বা ফিলিস্তিনি ইসলামিক জিহাদ যোদ্ধাদের নিয়ে একটি তথ্য ভান্ডার তৈরি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী, যেখানে 47,000-এর বেশি ফিলিস্তিনি নাগরিকের নাম রয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর দাবি অনুযায়ী তারা সবাই সশস্ত্র গোষ্ঠীর সদস্য। এর মধ্যে প্রায় 1,500 জনকে আটক দেখিয়ে মে মাসে একটি তালিকা প্রকাশ করে ইসরায়েল। যদিও তাদের হাতে আটক ফিলিস্তিনির সংখ্যা 6,000-এর বেশি। তাহলে প্রশ্ন উঠছে, বাকি 4,500 যদি কোনো সশস্ত্র বাহিনীর সদস্য না হয়ে থাকে, তাদের আটক রাখার যৌক্তিকতা কি? বেআইনি যোদ্ধা হিসেবে আটক ব্যক্তিদের পাশাপাশি 7 অক্টোবরের হামলায় জড়িত অভিযোগে 300 ফিলিস্তিনিকে আটক রাখা হয়েছে ইসরায়েলে। ইসরায়েলের দাবি, তাদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ থাকলেও এখনো মামলা হয়নি, তাই সাধারণ অপরাধী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে তাদের। অভিযোগ আছে, গাজা যুদ্ধে বেসামরিক নাগরিকদের পাশাপাশি অনেক সাংবাদিকদের সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করে ইসরায়েল। গত মার্চে ইসরায়েলি সংবাদপত্র হারেজের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে যে 9,000 হামাস যোদ্ধাকে হত্যার দাবি করেছিল তাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক। আগস্টের শেষের দিকে +972
লোকাল কল এবং দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে দেখা গেছে, ফাঁস হওয়া ডাটাবেস অনুযায়ী ইসরায়েল জানত গাজার যুদ্ধে নিহতদের 83%ই বেসামরিক নাগরিক। নানা বয়সের ফিলিস্তিনিদের বেআইনি যোদ্ধা হিসেবে চিহ্নিত করেছে ইসরায়েল। তদন্তে দক্ষিণ ইসরায়েলের কুখ্যাত এক কারাগারে দায়িত্ব পালন করা এক সেনার বরাতে বলা হয়, কারাগারের একটি বিশেষ অংশ আছে যেখানে কেবল বয়স্ক ও গুরুতর আহত ব্যক্তিদের রাখা হয়। ওই সেনা বলেন, বেইত লাহিয়ার একটি হাসপাতাল থেকে অসংখ্য মানুষকে ধরে আনা হতো। তাদের অনেকের পা ছিল না, থাকলেও তা অকেজো। একবার ৭৫ বছর বয়সী একজনকে ধরে আনা হয়েছিল। ওনার পায়ের পাতায় মারাত্মক সংক্রমণ ছিল। আমার ধারণা তারা জিম্মিদের দেখেছে, অন্য কিছুও হতে পারে। জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, মাদক বিরোধী যুদ্ধ এবার হবে আগের চেয়েও কঠিন এবং নির্মম। যেই কথা সেই কাজ। ক্যারিবীয় সাগরে আবারও শক্তি প্রদর্শন করল যুক্তরাষ্ট্র। মাদক নিয়ন্ত্রণে একাধিক যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে এই অঞ্চলে। গত ২ সেপ্টেম্বর ভেনেজুয়েলা থেকে আসা একটি ছোট নৌকাকে টার্গেট করে হামলা চালায় মার্কিন সেনারা। মুহূর্তেই বোমার আঘাতে ছাই হয়ে যায় নৌকাটি। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, ওই নৌকায় ছিল কুখ্যাত ট্রেন ডি আরাগুয়া গ্যাংয়ের ১১ জন মাদক সন্ত্রাসী এবং বিপুল পরিমাণের মাদক, যা তারা যুক্তরাষ্ট্রে প্রবেশের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। ট্রাম্প আরো বলেন, এটি শেষ নয়, সামনে আরো বড় পদক্ষেপ আসছে। এরপর মাদক বিরোধী যুদ্ধের পদক্ষেপ হিসেবে পুয়ের্তো রিকোতে 10টি F-35 স্টিলথ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দেন ট্রাম্প। এখন সবার মনে প্রশ্ন উঠছে, ট্রাম্প কি সত্যি মাদক বিরোধী অভিযান চালাচ্ছেন, নাকি ল্যাটিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের হারানো প্রভাব ফিরিয়ে আনাতে চাইছেন? তার আসল উদ্দেশ্য কি? ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনের আলোকে এই বিষয়ে বিস্তারিত জানাবো আমরা। সঙ্গে আছে আমি কাশফিয়া রুহি। গত ৩ সেপ্টেম্বর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট বলেন, শুধুমাত্র এই হামলার মাধ্যমে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতা থামবে না। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র এই অঞ্চলে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন, P-8 গোয়েন্দা বিমান এবং প্রায় ৪৫০০ সৈন্য মোতায়েন করেছে। পেন্টাগন জানিয়েছে, এই মোতায়েনের লক্ষ্য মাদক পাচার এবং মাদক অপরাধীদের কার্যকলাপ বন্ধ করা। বিশেষজ্ঞরা বলছেন, ১৯৬৫ সালের পর এত বড় নৌবাহিনী এই অঞ্চলে আর দেখা যায়নি। তাদের মতে, ট্রাম্প মূলত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উপর চাপ সৃষ্টি করার জন্যই এমনটা করছেন। মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, এই হামলা যুক্তরাষ্ট্রের মাদক প্রবেশ ঠেকানোর জন্য করা হয়েছিল। কিন্তু ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্ক ইন্টার আমেরিকান ডায়ালগের প্রধান রেবেকা বিল স্যাভেজ বলছেন, এটি কোনোভাবেই স্বাভাবিক অভিযান হতে পারে না, কারণ মার্কিন মাদক বিরোধী অভিযান সাধারণত কোস্ট গার্ডের নেতৃত্বে পরিচালিত হয় এবং আঞ্চলিক অংশীদারদের সাথে সমন্বয় চলে। এখানে তা হয়নি। তিনি সতর্ক করে আরো বলেন, এভাবে চলতে থাকলে সমুদ্রে বড় ধরনের উত্তেজনা তৈরি হতে পারে। ২ সেপ্টেম্বরের হামলার আগে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোর সাথে কোনো যোগাযোগ করেছে কিনা তা স্পষ্ট নয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে দাবি করেন, ভিডিও ফুটেজে দেখা গেছে নৌকাটি মাদকে ভর্তি। তবে জাতিসংঘের ২০২৩ সালের প্রতিবেদনে বলা হয়েছে, কোকেন পরিবহনের মূল পথ প্রশান্ত মহাসাগর, ক্যারিবীয় নয়। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ক্যারিবীয় দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের যে নীতি, তার মধ্যে দ্বিধা ধরা পড়েছে। একদিকে যেমন ক্যারিবীয় অঞ্চলে সামরিক চাপ সৃষ্টি করছে ওয়াশিংটন, অন্যদিকে কারাকাসের সাথে অভিবাসন ও বন্দি বিনিময়ের মতো চুক্তিও করছে। আবার ভেনেজুয়েলা থেকে শেভরনকে তেল উত্তোলনের অনুমতিও দিয়েছে ওয়াশিংটন। ফলে অনেকেই মনে করছেন, ক্যারিবীয় দেশগুলোর প্রতি ট্রাম্প প্রশাসন আসলে মিশ্র সংকেত পাঠাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র আসলে বুঝতে পেরেছে ভেনেজুয়েলায় সরাসরি হস্তক্ষেপ করাটা একটি ভয়াবহ ভুল হবে। এতে স্থানীয় প্রতিরোধ গড়ে উঠবে এবং হস্তক্ষেপ না করার ব্যাপারে ট্রাম্পের আগের যে প্রতিশ্রুতি, সেটির সঙ্গে সাংঘর্ষিক হবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে একটি কথোপকথন প্রকাশের পর তা প্রত্যাহার করেছে বার্তা সংস্থা রয়টার্স। দুই নেতার মধ্যে অঙ্গ প্রতিস্থাপন এবং মানুষের 150 বছর পর্যন্ত বেঁচে থাকা নিয়ে ওই কথোপকথনটি হয়েছিল। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি ফুটেজটি ব্যবহারের আইনি অনুমতি প্রত্যাহার করে, তারা সেটি সরিয়ে ফেলার দাবি জানায়। এরপর এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। ওই প্রতিবেদন প্রকাশের পর সিসিটিভির আইনি দল রয়টার্সকে লিখিতভাবে জানায় রয়টার্স তাদের চুক্তি অনুযায়ী ব্যবহারের সীমা অতিক্রম করেছে। তারা এই ফুটেজের সম্পাদকীয় ব্যবহারের সমালোচনা করে। এরপরই রয়টার্স তাদের ওয়েবসাইট থেকে ফুটেজটি সরিয়ে নেয়। এর আগে গত 3 সেপ্টেম্বর বেজিংয়ের উত্তর কোরিয়ার কিম জং উনের সঙ্গে হেঁটে যাওয়ার সময় পুতিন এবং শি অঙ্গ প্রতিস্থাপন এবং মানুষের 150 বছর পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে আলোচনা করতে শোনা যায়। পুতিনের দোভাষী চীনা ভাষায় বলেন, বায়োটেকনোলজি ক্রমাগত বিকশিত হচ্ছে, মানুষের অঙ্গ ক্রমাগত প্রতিস্থাপন করা যায়। আপনি যত বেশি বাঁচবেন তত কম বয়সী হবেন এবং এমনকি অমরত্ব লাভ করবেন। প্রেসিডেন্ট শি এর উত্তরে বলেন, কেউ কেউ ভবিষ্যৎবাণী করছেন যে এই শতাব্দীতে মানুষ 150 বছর পর্যন্ত বাঁচতে পারবে। এই কথোপকথন মাইক্রোফোনে ধরা পড়ে। সেই ফুটেজ সহ ওয়েবসাইটে প্রতিবেদন প্রকাশ করে রয়টার্স। 3 নেতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের 80 বছর পূর্তি উপলক্ষে চীনের রাজধানীতে একটি বিশাল সামরিক কুচকাওয়াজে অংশ নেন। সেখানে 2 ডজনেরও বেশি বিদেশি কর্মকর্তা উপস্থিত ছিলেন। সিসিটিভির ধারণকৃত এবং লাইসেন্সকৃত ওই ফুটেজটি রয়টার্স 4 মিনিটের একটি ভিডিওতে সম্পাদনা করে এবং 1000-এর বেশি আন্তর্জাতিক গণমাধ্যম ক্লায়েন্টের কাছে বিতরণ করে। বিশ্বজুড়ে গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় এই শীর্ষ নেতাদের মধ্যে এই অস্বাভাবিক কথোপকথনটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সিসিটিভির আইনি তত্ত্বাবধায়কের লেখা চিঠিতে বলা হয়েছে, রয়টার্সের এই ফুটেজের সম্পাদকীয় ব্যবহার লাইসেন্সকৃত ফিডে থাকা তথ্য ও বক্তব্যকে স্পষ্টতই ভুলভাবে উপস্থাপন করেছে। তবে সিসিটিভি সুনির্দিষ্টভাবে কোন বিষয়ে আপত্তি জানিয়েছে তা চিঠিতে বিস্তারিত বলা হয়নি। রয়টার্স তাদের ওয়েবসাইট থেকে ভিডিওটি সরিয়ে নিয়েছে এবং তাদের ক্লায়েন্টদের কাছে একটি কিল অর্ডার জারি করেছে। তারা জানায়, যেহেতু তাদের কাছে কপিরাইটযুক্ত এই কন্টেন্টটি প্রকাশ করার আইনি অনুমতি আর নেই, তাই এটি সরিয়ে নেওয়া হয়েছে। তবে রয়টার্স কোনো ভুল করার কথা অস্বীকার করে বলেছে, তারা যা প্রকাশ করেছে তা তথ্যের নির্ভুলতার পক্ষে শক্তভাবে দাঁড়িয়ে আছে। সংবাদ সংস্থাটি জানায়, আমরা প্রকাশিত ফুটেজটি সতর্কতার সঙ্গে পর্যালোচনা করেছি এবং আমাদের দীর্ঘদিনের নির্ভুল নিরপেক্ষ সাংবাদিকতার প্রতি অঙ্গীকার লঙ্ঘিত হয়েছে এমন বিশ্বাস করার কোনো কারণ আমরা খুঁজে পাইনি। ক্রেমলিনকে যুদ্ধ শেষ করতে রাজি করানোর জন্য ট্রাম্প আগে সময়সীমা বেঁধে দিয়েছিলেন ও চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছিলেন, রাশিয়া যদি শান্তি প্রতিষ্ঠা না করে তবে আরও নিষেধাজ্ঞা চাপানোর হুমকি দিয়েছিলেন। পুতিন প্রকাশ্যে ট্রাম্পের শান্তি প্রচেষ্টার প্রশংসা করেছেন। তারপরও তিনি ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো ছাড় দেওয়ার ইচ্ছা প্রকাশ করেননি। পুতিন বলেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে রাজি, কিন্তু সে সাক্ষাৎ শুধু রাশিয়াতে হতে হবে। রাশিয়ার অবস্থাটা এমন যে বিচার মানেই কিন্তু তালগাছামার। ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের অনড় অবস্থানের নেপথ্যের কারণগুলো কি, রাশিয়া ইউক্রেন ইস্যুতে শান্তির সম্ভাবনাই বা কতটুকু? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দীর্ঘ 3.5 বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসার সম্ভাবনা কখনোই বাতিল করেনি। কোনো শান্তি চুক্তি না হলে সামরিক উপায়েই লক্ষ্য অর্জন করবে মস্কো। সম্প্রতি রাশিয়ান ফার ইস্ট অঞ্চলে এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় পশ্চিমা বিশ্বের উদ্দেশ্যে হুঁশিয়ারি বার্তা দেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, ইউক্রেনে যেন কোনো সেনা পাঠানোর কথা ভাবাও না হয়, শান্তিরক্ষী বাহিনী হলেও নয়। পুতিন আরো বলেন, যদি সেখানে কোনো সেনা মোতায়েন করা হয়, বিশেষ করে লড়াই চলার এই সময়ে, তবে আমরা তাদের বৈধ নিশানা হিসেবে ধরব। রুশ প্রেসিডেন্টের এই অনড় অবস্থানের পেছনে কয়েকটি কারণ আছে। প্রথমত, ক্রেমলিন মনে করে ইউক্রেনে রুশ সেনারা যুদ্ধে সুবিধাজনক অবস্থানে আছে। দ্বিতীয়ত, কূটনৈতিক সাফল্য। সম্প্রতি চীন সফরে পুতিন অনেক বিশ্বনেতার সঙ্গে হাত মেলান এবং হাসি মুখে দেখা করেন।
এর মাধ্যমে দেখানো হয় যে চীন, ভারত ও উত্তর কোরিয়ার মতো শক্তিশালী বন্ধু আছে রাশিয়ার। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রসঙ্গটাও আসে। গত মাসে পুতিনকে আলাস্কায় শীর্ষ পর্যায়ের বৈঠকের জন্য আমন্ত্রণ জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর রুশপন্থী বিশ্লেষকরা বলেন, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমারা রাশিয়াকে বিচ্ছিন্ন করতে যে ব্যর্থ হয়েছে এই বৈঠক তার প্রমাণ। ক্রেমলিনকে যুদ্ধ শেষ করতে রাজি করানোর জন্য সময়সীমা বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। শান্তি প্রতিষ্ঠা না করলে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছিলেন তিনি। তবে সেসব হুমকি কার্যকর করেনি মার্কিন প্রেসিডেন্ট, আর এটাই রাশিয়ার আত্মবিশ্বাস বেড়ে যাওয়ার আরেকটি বড় কারণ। ইউক্রেনের নিরাপত্তা নিয়ে সহায়তায় আগ্রহী দেশগুলোকে একত্রে বলা হয় কোয়ালিশন অফ উইলিং। তাদের মধ্যে ইউরোপের বড় দেশগুলো ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা ও জাপান। তবে যুক্তরাষ্ট্রকে এই দলে রাখা হয়নি। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন পশ্চিমা দেশগুলোর প্রায় 30 জন নেতা। 4 সেপ্টেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সরাসরি ও ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়েছিলেন ওই নেতারা। যুদ্ধ শেষে রাশিয়া যেন আবার ইউক্রেনে হামলা না চালায় সেজন্য ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দিতে দফায় দফায় বৈঠক করেন তারা। এমন নিরাপত্তার নিশ্চয়তায় যুক্তরাষ্ট্রের সমর্থন চাইলেও এই প্রসঙ্গে এখনো মন্তব্য করেনি মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আমি আশার আলো দেখতে পাচ্ছি। আমার মনে হয় রাশিয়া একদিকে এবং ইউক্রেন, ইউরোপ, যুক্তরাষ্ট্রও অন্যদিকে, একেবারে ভিন্ন পথে, ভিন্ন দিকে ও ভিন্ন গন্তব্যে। পুতিন যখন আশার আলো দেখতে পাওয়ার কথা বলেন তখন মনে হয় তিনি এমন কিছু ভাবছেন যার মধ্য দিয়ে ইউক্রেনে রাশিয়ার জয় হবে এবং রাশিয়ার পক্ষে আরো বেশি করে একটি নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা যাবে। যুদ্ধ শেষ করা, কিয়েভের জন্য নিরাপত্তার নিশ্চয়তা পাওয়া এবং যুদ্ধের পর ইউক্রেনীয় সেনাবাহিনী যেন আরেকটি আগ্রাসন রোধ করার মতো যথেষ্ট শক্তিশালী থাকে তা নিশ্চিত করার মতো বিষয়গুলোর উপর এখন জোর দিচ্ছে ইউক্রেন ও ইউরোপ। শান্তি প্রতিষ্ঠা প্রশ্নে বলতে হয়, এই দুই ভিন্ন পথ কখন বা কোথায় মিলবে তা বোঝা কঠিন। অর্থাৎ দুই পক্ষের লক্ষ্য এক নয়। ইউক্রেনে ইউরোপ চায় শান্তি, আর পুতিন চান নিজের শর্তে বিজয়। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।